করোনাকে ভয় নয়, জয় করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী ও অন্যান্য যারা এই মুহূর্তে আমার সাথে এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। সেই সাথে ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষ থেকে অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, অ্যাসিস্ট্যান্ট টিচার, প্রগ্রেসিভ মডেল স্কুল। আজ আমি রসায়নের ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা ও রাসায়নিক গণনা নিয়ে আলোচনা করব। টেকনিক্যাল সমস্যার কারণে অনেকেই আমাকে জানিয়েছেন যেন বিগত ক্লাসটির সামারি করে অগ্রসর হই। ওকে, আমি সেভাবেই অগ্রসর হচ্ছি। প্রথমে আমি বলেছিলাম যে এই অধ্যায়টি প্রকৃতপক্ষে একটি গাণিতিক অধ্যায়। সুতরাং এখানে আমাদের কিছু বেসিক নিয়ে অগ্রসর হতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যে বেসিকগুলি আলোচনা করব, তার মধ্যে 1 নম্বর বেসিকটা হলো বিভিন্ন ভর সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। বিভিন্ন প্রকার ভর সম্পর্কে। তো এনিওয়ে, ভর সম্পর্কে আমরা যেটা জানি সেটা হলো, আমরা জানি পারমাণবিক ভর। তারপরে আমরা আরো একটা জিনিস জানি, সেটা হলো আণবিক ভর। তারপর আমরা জানি মোলার ভর। এখন আমরা একটা একটা ভর করে আলোচনা করব। যারা এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানটি দেখছেন, তারা একটু মেসেজ করে বা অন্যান্যভাবে জানিয়ে দিলে ভালো হতো যে সাউন্ড কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা। সাউন্ড বা ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা একটু জানিয়ে দিলে আমার জন্য ভালো হতো। এনিওয়ে, ধন্যবাদ স্যার। একজন স্যার জানিয়েছেন যে এভরিথিং ওকে। মোলার ভর। পারমাণবিক ভর হলো, এটা কি? একটি পরমাণুর ভর। একটি পরমাণুর ভর। এখন এই ধরনের পারমাণবিক ভর, যেহেতু আমাদের পরমাণু সংখ্যা এ যাবৎ আবিষ্কৃত 118টি, তবে কি আমরা 118টি পরমাণুরই পারমাণবিক ভর জানবো? আপাতত এসএসসি রসায়নের ক্ষেত্রে কেবলমাত্র 18 থেকে 20টি পারমাণবিক ভর জানলেই চলবে। তাহলে কিছু কিছু পরমাণু এবং তার পারমাণবিক ভর নিয়ে আমরা আলোচনা করছি। তার মধ্যে 1 নাম্বার যে পরমাণুটি আমাদের, সেই পরমাণুটি হলো আমাদের হাইড্রোজেন। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, অক্সিজেনের পারমাণবিক ভর 2। এখন যদি এটার আণবিক ভর করতে চাই, তাহলে আমরা এখানে লিখব আমরা একটি অণুর ভর। এখন একটা অণু লিখে ফেলি, H2O। এই সাবস্ক্রিপ্ট আসছে হলো যোজ্যতার ভিত্তিতে। মনে রাখতে হবে, এইখানে যে সাবস্ক্রিপ্ট আমরা দিয়েছি এটা যোজ্যতার ভিত্তিতে এসেছে। যেহেতু হাইড্রোজেনের যোজনী 1 এখানে প্রয়োগ হয়েছে, অক্সিজেনের যোজনী এখানে 2 প্রয়োগ হয়েছে, তাই যোজ্যতার ভিত্তিতে এভাবে সংকেতটি লেখা। এখন আমরা আরো একটা তত্ত্ব জানি, পারমাণবিক ভরের যোগফলটি হলো আমাদের আণবিক ভর। তাহলে পারমাণবিক ভর এখানে 2 × 1, প্রত্যেকটি হাইড্রোজেন পরমাণুর 1, আর এখানে 2টি হাইড্রোজেন পরমাণু আছে, তাই 2 লিখলাম, প্লাস দিব আমরা এখানে 16 = হবে 18। আচ্ছা, ঠিক এভাবেই আমরা আরো 2-1টি অণুর ভর দেখতে চাই। তাহলে অণুর ভর যে আমরা লিখব, এই ক্ষেত্রে আমাদের আরেকটু বড় অণু নিয়ে আলোচনা করি। তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক ভর, এখানে হলো আমাদের
পারমাণবিক ভর 40। ক্যালসিয়ামের পারমাণবিক ভর যদি 40 হয়, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যখন আমরা লিখব, এর আণবিক ভর কত হবে? আমাদের জানতে হবে যে এর আণবিক ভরটা কত হবে। তাহলে এর আণবিক ভর গণনা করি। 40 প্লাস ভেতরে 16 যোগ 1 17, এটার আবার 2 দিয়ে গুণ। তাহলে এখানে আসে 17 দোকানে 34, 40, 74। এনিওয়ে, আরো একটু বড় অণু নিয়ে আমরা আলোচনা করব। সাপোজ কপার সালফেট, এটা আমাদের বইয়ে আছে 5H2O। এই অণুটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি হবে। আচ্ছা, আমি কপারের পারমাণবিক ভর 63.5, সালফার 32, আর বাকিগুলো আমাদের জানাই আছে। তাহলে আমরা শুরু করি। 63.5 যোগ 32 যোগ 4টি অক্সিজেনের 464। তারপর আবার আমরা যোগ দিব। এখানে কপার সালফেট পেন্টাহাইড্রেট, এই যে অংশটা, এটা এখানে কেলাস পানি যুক্ত। তার মানে এই নয় যে এটাকে অন্য কোনো ভাবে দেখতে হবে, আমরা সোজা যোগ করে এর আণবিক ভর নির্ণয় করে ফেলব। তাহলে 5 18 90। এটা আমাদের মুখস্থ, কারণ আমরা সবাই জানি এটা বই আছে 249.5। এখন এই ধরনের অণুর ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে আণবিক ভর নির্ণয় করতে পারি, তবে শর্ত হলো আমাদেরকে পারমাণবিক ভর অবশ্যই জানতে হবে। আমি বলেছিলাম যে কোনো ধরনের অণু হোক, এখানে ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। অণু কোন ধরনের, ছোট না বড় না মাঝারি, এটা বিবেচ্য বিষয় নয়, বরং বিবেচ্য বিষয় সেটি যে আমি পারমাণবিক ভরগুলোর যোগফল ঠিক মতো করতে পারলাম কিনা। তা পারমাণবিক ভরের যোগফল তো আমরা ঠিক মতোই করেছি। এখন আমি স্টুডেন্ট যারা আছো তাদের জন্য আমি একটা দিতে চাই, ছোট্ট একটা অংশ দিতে চাই, যে ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড CaOClCl, এই যে CaOClCl, এইটার আণবিক ভর তোমরা আমাকে ইনবক্সে পাঠাবে, মেসেজে পাঠাবে। আমি দেখতে চাই তোমরা এটা করতে পারো কিনা। একটা কথা মনে রাখবে, আমি বারবার আমার সকল স্টুডেন্টকে একটা কথা বলি, যে আমি অনেক বেসিক জানি, অনেক ফান্ডামেন্টাল জানি, সব কিছু জানি, বাট আমি কি পারি না, আমি অ্যাপ্লাই করতে পারি না। আমার মনে হয় যে কেউ যদি অ্যাপ্লাই করতে না পারে, সে যেন কিছুই পারে না। কেননা এই বেসিক আর এই ফান্ডামেন্টাল এই জানা তোমার কোনো কাজে লাগবে না। তাহলে তুমি যে অ্যাপ্লাই করবে সেটা কোথায় করবে? আমি একজন শিক্ষক হিসেবে আমি তোমাকে শিক্ষার ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করব, আর তুমি তোমার পরীক্ষায় সেটা অ্যাপ্লাই করবে। তুমি যদি অ্যাপ্লাই করতে না পারো, তা আমি ধরেই নিব তুমি কিছুই পারো না। যে অ্যাপ্লিকেশন পারে না, সে কিছুই পারে না। এনিওয়ে, এই অণুটা দেখাবে ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড, এটাকে তুমি ক্যালসিয়াম অক্সিক্লোরোক্লোরাইডও বলতে পারো, আর এমনিতে ট্রেড নাম বা বাণিজ্যিক নাম হলো ব্লিচিং পাউডার, ব্লিচ। তো চলো আমরা আরো একটা বড় অণু নিয়ে কাজ করব। তার আগে আমরা এই পারমাণবিক ভর, আণবিক ভরের পর্বটা শেষ করি। এটার সামারি মোটামুটি হলো। এখন আমরা শুধু মোলার ভর থাকলো, এনিওয়ে আমাদের মোলার ভর যেহেতু থাকলো, মোলার ভর নিয়ে একটু কাজ করব। মোলার ভর আসলে দু প্রকার। এই মোলার ভরটা আমরা দু প্রকারে ভাগ করতে পারি। একটা হলো যদি আমরা পরমাণু বিবেচনা করি, সেক্ষেত্রে পারমাণবিক ভর, তবে সেটা গ্রামে প্রকাশিত হতে হবে। কিসে প্রকাশিত হতে হবে? গ্রামে প্রকাশিত। সেটাকে ইংরেজিতে অ্যাটমিক মাস,
দরকার নাই আমাদের। পারমাণবিক ভর তাহলে কি বললাম, গ্রামে প্রকাশিত। আচ্ছা, একটু এখানে দেখো, গ্রামে প্রকাশিত যদি হয়, একটু আগে আমরা করেছিলাম ক্যালসিয়ামের পারমাণবিক ভর আমরা লিখেছিলাম 40। তাহলে এইখানে যদি আমি গ্রামে প্রকাশ করি, তাহলে ক্যালসিয়াম ইকুয়াল টু 40 গ্রাম। কার্বনের 12, তাহলে আমরা এখানে লিখব কার্বন ইকুয়াল টু 12 গ্রাম। অক্সিজেনের তো 16 জানাই আছে আমাদের, তো 16 গ্রাম। এটা ছিল আমাদের পারমাণবিক ভর। এইবার আমরা আরো একটা অংশ করব, সেটা হলো আণবিক ভর। আণবিক ভর, আণবিক ভর যখন করব, তখন আমরা ঠিক আগের মতোই এই যে গ্রামে অণুর, আণবিকে লিখি তাহলে তোমাদের জন্য সহজ হবে, গ্রামে আণবিক ভর। এখন গ্রামে যে প্রকাশ করব আণবিক ভরটা, তাহলে এগুলো দিয়েই আমরা একটা অণু তৈরি করি। সেটি কি তৈরি করলাম, ক্যালসিয়াম কার্বনেট। এনিওয়ে, ক্যালসিয়াম কার্বনেটের যেহেতু এখানে 40 প্লাস 12 প্লাস 3 ষোলোতে 48 আমরা জানি, 48 ইকুয়াল টু আমরা 100 গ্রাম। তাহলে এই যে আমরা পারমাণবিক ভর এবং আণবিক ভর আলোচনা করলাম, এখন মোলার ভরে চলে গেলাম। একটু অ্যাপ্লিকেশন পার্টে যাই। এই অ্যাপ্লিকেশন পার্টে এটার পার্ট আলাদা, তার আগে আমরা একটু কাজ করে আসি, এটা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে পরবর্তী টাইমে। সেটা হলো, যদি কখনো বলে পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, (24H2O), এটা আমরা অনেকেই চিনি, আবার অনেকেই চিনি না। এটা হলো ফিটকেরি, এমনিতে ট্রেড নাম হলো ফিটকেরি, আর পটাশিয়াম এর সংক্ষিপ্ত নাম। এই পটাশিয়াম বা ফিটকেরি আমাকে যদি কখনো বলে যে এটার পরমাণু সংখ্যা একটু গণনা করো, এটা তো অনেক বড় সড় অণু। ঠিক আছে, থাক বড় সড় অণু। আমি বলছিলাম যে আণবিক ভর নির্ণয়ে যদি পারমাণবিক ভরগুলি জানা থাকে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। এখন পরমাণু সংখ্যা গণনায় আমরা সেই কাজটা কিভাবে করতে পারি, তাহলে পরমাণু সংখ্যায় আমরা কাজটা করব। এখানে একটু লক্ষ্য করো, এখানে আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। এখানে 2টি পটাশিয়াম, তাহলে এখানে হইল 2টি পটাশিয়াম প্লাস 1টি সালফার, প্লাস এখানে 4টি অক্সিজেন, প্লাস 2টি অ্যালুমিনিয়াম, প্লাস আমি হুবহু লিখে দিচ্ছি, এখানে দেখো 4টি আর 1টি 5টি, আবার 3 গুণ, তাহলে 3 5 15টি, প্লাস এখানে দেখো 2 আর 1 3, 3 24 72, তাহলে সমান কত, কতটি পরমাণু এখানে আছে দেখো, 5 2 7, 7 2 9, 9 এর 5 14, 15 16, 16 6। আমরা দেখব যে এখানে কতটি পরমাণু বিদ্যমান। এই কতটি পরমাণু থেকেই আমাদের চিন্তা করতে হবে এই অণু কতটি। তাহলে আরো একটু দেখি, পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, 24 অণু পানি, একটু 3 24 72, ঠিক আছে। এখানে 4 আর 1 5, 3 5 15, ঠিক আছে। এখানে 4 আর 1 5 2 7, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা এখানে কত হলো, 2 5 7 2 9, 9 9 13 13 14 15 16 6, তারপরে 7 আর 1 8, আর এখানে নাই। তাহলে এখানে একটু ঠিক করে দিচ্ছি আমি, এখানে প্রকৃতপক্ষে যে ইয়েটা আছে সেটা হলো
মানে টোটাল পরমাণু সংখ্যা। তাহলে টোটাল পরমাণু সংখ্যা এখানে হচ্ছে আমাদের 20, পরমাণু সংখ্যা হচ্ছে আমাদের 26/6। একটু ক্যালকুলেটিং করি কারণ যাতে কখন অবশ্যই ভুল না হয়। 72 প্লাস 3 4 3 7 8 9 প্লাস হলো 9 প্লাস হলো আমাদের 15। বাস ক্যালকুলেটিং করে নিলাম 96। তাহলে ক্যালকুলেটিং করে নিলে আমাদের হলো এই একটা সুবিধা 96, এইটা আমরা লিখতে পারি এখানে। এইভাবে আমরা পরমাণু সংখ্যা নির্ণয় করতে পারব যে কোনো হলে পরমাণু সংখ্যা। এটা হলো তোমার একটা অ্যাপ্লিকেশন। এনিওয়ে আমরা যেখানে ছিলাম এবার সেখানে চলে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে এই যে 100 গ্রাম লিখছি, এই যে ডিজাইনটা লিখছি যে মোলার ভর, এখান থেকে কি আমরা নতুন কিছু চিন্তা করতে পারি কিনা? হ্যাঁ, নতুন কিছু চিন্তা করতে পারি। সেটা হলো এখন আমরা নতুন একটা অংশের মধ্যে গিয়ে চিন্তাটা করি। যেহেতু বেসিক নির্ভর, সুতরাং কোনো একটা বিষয় বাদ দেওয়া যাবে না, সবগুলি বিষয় হাতে নিতে হবে। আচ্ছা, এই বেসিকটা আমাদের লাগবে, এটা তোমরা স্মরণ রাখো। দ্বিতীয়ত, একটি হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর সমান কত, এটা কিন্তু আমরা জানি। তোমাদের যদি তৃতীয় অধ্যায় মনে থাকে তাহলে সেটা ছিল 1.66 10⁻24 গ্রাম, একটি হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর। এখন এই যে ভরটা লিখলাম, এটা যদি 1 গ্রামের ক্ষেত্রে বিবেচনা করি তাহলে 1 গ্রামে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে? 1 গ্রামে হাইড্রোজেন পরমাণু নিশ্চয়ই 1/1.66 into 10⁻24 1 গ্রামে। যদি আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বিবেচনা করি সেই ক্ষেত্রে একটু দেখো, এখানে আমাদেরকে বলছে একটি সোডিয়াম, তাহলে একটি নেট্রিয়াম বা সোডিয়াম পরমাণুর ভর কত হবে? ভর হবে, যেহেতু কম্পারেটিভ হিসাব করতে হবে, রিলেটিভ মাস হিসাব করতে হবে, সুতরাং 23 ইন্টু সেই হাইড্রোজেনের 66 ইন্টু 10⁻24 এত গ্রাম। রিলেটিভ মাস হিসাব করলে এটা দাঁড়ায় 23 ইন্টু এত। আচ্ছা, এখন যে অংশটা লিখলাম, এখন যদি এখানে এক যে ইয়েটা লিখেছি আমরা সেটা যদি 1 গ্রামের জন্য, তাহলে 1 গ্রামে সোডিয়াম পরমাণুর ভর কত হবে? 1 গ্রামে নিশ্চয়ই 23 ইন্টু 1.66 10⁻24, 1 গ্রামে এতটি হবে পরমাণু সংখ্যা। এখন যদি আমরা বলি 23 গ্রামে পরমাণুর সংখ্যা কত হবে, তাহলে উপরে 23, নিচে 23 ইন্টু 1.66 ইন্টু 10⁻24 এতটি। মজার বিষয়টা হলো এই সাংখ্যিক মানটা হিসাব করলে 6.023 ইন্টু 10⁻23 এতটি আসে। এটাও যদি তুমি হিসাব করো, ভালো করে লক্ষ্য করো, এই দুটা কাটাকাটি গেলে এখানে 1/something, তার মানে 6.023 ইন্টু 10⁻23 এতটি আসে। এখন এই দুইটা বিষয়ে শুধু পরমাণুর ক্ষেত্রে বিবেচনা করলাম, আমরা কিন্তু শুধু পরমাণুতে না, আমরা একটা অণুর ক্ষেত্রেও বিষয়টা দেখব। তাহলে অণুর ক্ষেত্রে বিষয়টা, তাহলে এখানে সোডিয়াম আছে, যদি ক্লোরিন, আচ্ছা ক্লোরিনের, এটা তো আমরা জানি, লাগবে না, জানি ক্লোরিনের পারমাণবিক
ভর আমরা জানি 35.5, পারমাণবিক ভর 35। সুতরাং যদি আমরা সোডিয়াম ক্লোরাইড বিবেচনা করি তাহলে এখানে 23 প্লাস 35.5 ইকুয়াল টু 58.5 আসে। ওকে, এখন আমাদের বিবেচ্য বিষয় হলো এই যে ক্লোরিনের পারমাণবিক ভর, সোডিয়ামের পারমাণবিক ভর লিখা। আসলে এই সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভরের ক্ষেত্রে আমরা সেটা একটু বিবেচনা করব। এবার একটু উপরে চলে যাই, সুন্দর দেখা যাবে উপরে চলে গেলে। তাহলে দেখা যাচ্ছে একটি সোডিয়াম ক্লোরাইড, আগে বলছিলাম পরমাণু, একটু লক্ষ্য করো এখানে ছিল পরমাণু, এখন আমরা বলছি অণু। তাহলে একটি সোডিয়াম ক্লোরাইড অণুর আণবিক ভর কত হবে, কারণ এই ক্ষেত্রে তো আণবিক ভর কত হবে, সেই 58.5 ইন্টু 1.66 10⁻²4 গ্রাম। এখন যদি কোনো কারণে, এটাও একটু মুছে ফেলতে হবে, যা হোক ডাটাগুলি আমি আবার স্মরণ করে দিব। এখন যদি আমরা বলি একটি ভর এত, তাহলে 1 গ্রাম না বলে একসাথে বলে ফেললাম 58.5 এত গ্রামে অণুর সংখ্যা, সোডিয়াম ক্লোরাইড অণু, সুন্দর করে লিখে দিই, সোডিয়াম ক্লোরাইড অণুর সংখ্যা কত হবে, অণুর সংখ্যা ইকুয়াল টু, তাহলে 58.5 যাবে উপরে, নিচে তো 58.5 আছেই, রিলেটিভ মাস হিসাবে 1.66 ইন্টু 10⁻²4। একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো, এটা যদি কাটা যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেই আগের নাম্বারটা, তার মানে 6.023 ইন্টু 10⁻23 এত কি আসছে। অনেক প্রশ্ন ছিল অনেকে যে স্যার এই সংখ্যাটা কিভাবে আসে। আমি আসলে ফোন পেয়েছিলাম অনেকগুলি, সেই ফোন থেকেও আমি বলেছি, কারো যদি কোনো সমস্যা থাকে এখন ইচ্ছা করলে তারা আমাকে জানাতে পারে, যে কোনো সমস্যা যদি থাকে, অসুবিধা নাই, আমি এই সমস্যা দেখে সবাইকে জবাব দিব ইনশাল্লাহ। এখন এখানে দেখা যাচ্ছে যে আমরা একটু আগে দেখেছিলাম যে এই সংখ্যাটা পরমাণুর ক্ষেত্রে আসছে, তারপরে অণুর ক্ষেত্রে আসছে, তারপরে এই যে অণু আর পরমাণুর ক্ষেত্রে আসতো, এখন আমরা অন্য একটা জায়গায় যেতে পারি, কারণ এই জায়গাটা থেকে যদি আমরা সুইচ করি তাহলে আমাদের সুবিধা হবে। আমরা শুধু একটু মনে রাখবো যে কিভাবে আমাদের সংখ্যাটা এসেছিল। এনিওয়ে, আমরা একটু সুইচ করে অন্য জায়গায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা ফিরে এসে আবার বলবো। এখন কথাটা হচ্ছে, এখন দেখা যাচ্ছে, হ্যাঁ এটা একটু শার্প আছে, এখন দেখা যাচ্ছে যে আমরা মোলের সংজ্ঞা দিতে চাই। তাহলে একটু আগে যে আমরা কথাগুলি বললাম, মোলের সংজ্ঞা যদি দিতে চাই তাহলে মোলের ক্ষেত্রে আমরা বলতে চাই গ্রামে প্রকাশিত আমি সংক্ষেপে দিচ্ছি, বা ভরকে মোল বলি। যদি এই সংজ্ঞাটা আমি দিই তাহলে উদাহরণটা কি দিব? ওকে, উদাহরণ নিলাম আবার সোডিয়াম, আমি বলছিলাম যে স্মরণ করিয়ে দেব, আবার সোডিয়াম। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, সোডিয়ামের পারমাণবিক ভর 23, যখন গ্রামে প্রকাশ করব তখন হবে 23 গ্রাম। তাহলে 23 গ্রাম সোডিয়ামকে কি বলবো আমরা? 23 গ্রাম সোডিয়ামকে এই সংজ্ঞা অনুসারে কি আমরা
1 মোল সোডিয়াম বলতে পারি না? আবার পরবর্তী এক্সাম্পলটা যেটা দেখিয়েছিলাম সেটার মধ্যে বলেছিলাম সোডিয়াম ক্লোরাইড। একদম ইজি এক্সাম্পল নেওয়ার অর্থ হলো যেন তোমরা চমৎকারভাবে বিষয়টা বুঝতে পারো, এই জন্যই আমি ইজি এক্সাম্পলগুলো বেছে নিয়েছি। তাহলে এই ক্ষেত্রে 58 মনে আছে নিশ্চয়ই, 58.5 এত গ্রাম কে সোডিয়াম ক্লোরাইড, এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড। আমাদের এটা গ্রামে যদি প্রকাশ করি তাহলে এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড। এই ক্ষেত্রেও কি এই যে আণবিক ভর আমাদের বলছিল, একটু আমরা ইন্ডিকেশন করি, আমাদের কি বলেছিল আণবিক ভর, তাহলে এই যে এটা পারমাণবিক ভর, এই দুটো ইন্ডিকেশন করে দিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 58 পয়েন্ট, তাহলে আমরা এখানেও কি আমরা 1 মোল সোডিয়াম ক্লোরাইড বলতে পারি না? তাহলে এই যে মোলের সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা আমাদের যে প্রথম আলোচনা ছিল, সুপ্রিয় শিক্ষার্থী অন্যান্য যারা এই মুহূর্তে আছেন তারা কমেন্ট করে জানিয়ে দিন তাদের যদি মানে সাউন্ড কোয়ালিটি বা অন্যান্য কিছুতে সমস্যা হয়, কোনো টেকনিক্যাল সমস্যা থাকে, তো আমার জন্য অনেক ভালো হবে, আমি আরো সুন্দরভাবে ক্লাসটি নিতে পারবো। এনিওয়ে দেখেন, তার এইখানে দেখা যাচ্ছে চমৎকার একটা আইডিয়া, সেটা হলো যে আমরা সোডিয়ামের পারমাণবিক ভর বের করেছিলাম, সেটা ছিল 23। এটা আমরা মেমোরাইজ করে রেখেছিলাম 23। এখানে 23 আমাদের যখন আমরা মোলার ভরে নিয়ে গেলাম 23 কে, তখন আমরা বললাম যে এটাকে মোলার ভর তখনই বলবো যখন সেটা গ্রামে প্রকাশিত হবে, তখন গ্রাম পারমাণবিক ভর হলো সেটা। তাহলে এই গ্রাম পারমাণবিক ভর হওয়ার পরে আমরা বললাম এখন যে যদি গ্রামে প্রকাশিত করা যায় বা গ্রামে প্রকাশিত হয় বিষয়টি, তাহলে সেটাকে আমরা পরিমাণটাকে আমরা 1 মোল বলতে পারি। আবার এখানে আমরা বলছিলাম একই কথা যে এটা শুধু পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য নয়, যদি আমরা আণবিক ভরকেও অনুরূপ অবস্থা করি তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এখানেও আমরা 1 মোল বলতে পারি। সুতরাং এখানে গ্রামে প্রকাশিত পারমাণবিক ভর বা আণবিক ভরকে মোল বলে, এটা আমাদের বিগত আলোচনা থেকে সুস্পষ্ট। এখন আমরা এই আলোচনাটা আরেকটু সামনের দিকে এগিয়ে নিতে চাই, সেটা হলো এখন দেখা যাচ্ছে মোলের আরো একটি সংজ্ঞা। কোন পদার্থের যে পরিমাণ, আমি লিখে দিচ্ছি, কোন পদার্থের যে পরিমাণের মধ্যে, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ, যে পরিমাণের মধ্যে 6.023 into 10 to the power 23 এতটি কি থাকবে, এতটি অণু, পরমাণু, আর একটু এক্সটেন্ডেড বলা যায় আয়ন, কণা। কণা আসলে এখানে ইলেকট্রন, প্রোটন, ডট ডট ইত্যাদি বোঝানো হয়েছে। কণা, কোন পদার্থে যে পরিমাণের মধ্যে এতটি অণু, পরমাণু, আয়ন বা কণা থাকে, পদার্থের সেই পরিমাণকে ওয়ান মোল বলে। আচ্ছা, তাহলে একটু মনে করিয়ে দিচ্ছি, আমরা যখন 23 গ্রাম, তার মানে 1 গ্রাম হাইড্রোজেন নিয়ে কথা বলেছিলাম, আমরা যখন 23 গ্রাম সোডিয়াম নিয়ে কথা বলেছিলাম, সেই ক্ষেত্রে পারমাণবিক ভরের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখেছিলাম যে সব ক্ষেত্রেই সংখ্যাটি কত আসছে, 6.023 10 to the power 23। কোন পরিমাণের মধ্যে আসছে? হাইড্রোজেনের 1 গ্রাম, তারপরে সোডিয়ামের 23 গ্রাম, তারপর অণুর ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডের 58.5 গ্রাম। এরকম ভাবে পারমাণবিক অক্সিজেনের ক্ষেত্রে 16 এর ক্ষেত্রে 16 গ্রাম, তারপরে আণবিক অক্সিজেনের ক্ষেত্রে 32 গ্রাম। এতর ক্ষেত্রে অনুরূপ সংখ্যা আসে। হাউ ইজ ইট পসিবল? হ্যাঁ, পসিবল।
এখন এই যে আলোচনাটা, সেই আলোচনাটা অনুসারে আমরা একটু নতুন পথে যেতে চাই। তাহলে কি এই জায়গাটাকে আমরা নতুন কি লিখতে পারি? দেখি এই জায়গাটাকে আমরা নতুন কিছু লিখতে পারি কিনা। আসলে পড়াশোনার ভেতরেই পড়াশোনার ক্লু তৈরি হয়ে আছে। তুমি যদি একটু, বিশেষ করে স্টুডেন্টদেরকে বলছি, একটু সিরিয়াস হয় কোনো স্টুডেন্ট, তাহলে সে অবশ্যই পারবে। অধ্যায় কঠিন হতে পারে, কঠিন লাগতে পারে, কিন্তু এটা যার যার মনের ব্যাপার। অধ্যায় কখনোই কঠিন বলা যাবে না, অধ্যয়নের ধরনটা একটু বুঝতে হবে। বেসিক নির্ভর যেটা, সেটা শুধু বক্তব্য দিয়ে শেষ করা যাবে না, এটা বেসিক নিয়ে নিতে হবে। এখন দেখো এই বেসিকটা নিয়ে আমরা চলে আসি একটু নিচের দিকে। তাহলে কি 1 মোল সোডিয়াম ইকুয়াল টু আমরা বলতে পারি না 23 গ্রাম সোডিয়াম। আবার এই 1 মোলের যেহেতু এই পাশে আরেকটা সংজ্ঞা আমরা সেট করেছি, 23 গ্রাম সোডিয়াম এই পাশে বললাম উপরের সংজ্ঞা অনুসারে, আবার এই পাশে বললাম, এর অর্থ হলো 6.023 10 to the power 23 এত টি সোডিয়াম পরমাণু। তাহলে চমৎকার একটা আইডিয়া। তার মানে 1 মোল থেকে আমরা কি পেলাম? গ্রামে প্রকাশিত পারমাণবিক বা আণবিক ভর, এই ক্ষেত্রে পারমাণবিক ভর। আবার সেটা কার সমান হবে? সাংখ্যিক মান কত হবে? 6.023 into 10 to the power 23। সো এইবার আমরা নিশ্চিত। তাহলে এই 1 মোল সোডিয়াম ক্লোরাইড যদি লিখি, সেই ক্ষেত্রে কি এই পাশে 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। আবার এই পাশে কি অনুরূপ সংখ্যাই লিখতে পারছি না? তাহলে কি দাঁড়ালো ঘটনাটা? দাঁড়ালো তাহলে কোন পদার্থের যে পরিমাণ, কি পরিমাণ, তার গ্রাম বা গ্রামে প্রকাশিত পারমাণবিক ভর বা আণবিক ভরের যে পরিমাণটা, সেই পরিমাণটার কথাই এখানে ইন্ডিকেট করছে। সেই ইন্ডিকেশন থেকেই আমরা অনায়াসে বলতে পারছি যে আসলে আমরা কি করতে পারবো। অনায়াসেই বলতে পারছি আমরা যে আমরা একটা নতুন সংখ্যা পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে মোল বলতে গ্রামে প্রকাশিত পারমাণবিক ভর বা আণবিক ভর, আর সেই সাথে এখানে আমাদের নতুন করে হলো এটুকু। তো আশা করছি যে সবাই সুন্দর ও শান্তভাবে ক্লাসটি উপভোগ করেছেন। তো সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা সবাই আবার একত্রিত হব। সেখানে আমরা গাণিতিক প্রক্রিয়া কিছুটা নিয়ে আসতে পারব। সবাইকে অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।